হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। আপনারা যারা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং পরবর্তী ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে পার্ট 3 ইংলিশ ভিডিওটি আপলোড করা হচ্ছে। এর পূর্বে দুটি ইংরেজি থেকে ভিডিও আপলোড করা হয়েছে, যাদের বিশেষ করে বাংলায় অনার্স রয়েছে ও ইংরেজিতে অনার্স রয়েছে এবং যারা এইচএস পাস করার পর পরবর্তী ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে যাবেন, আপনাদের কথা মাথায় রেখে এই ভিডিওগুলি আপলোড করা হচ্ছে। যারা পূর্বের ভিডিও দুটি দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অতি অবশ্যই দেখে নিন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রথম প্রশ্নটি রাখা হয়েছে যে ক্লাস 3 যে ইংরেজি টেক্সট বুকটি রয়েছে সেটির নাম হচ্ছে বাটারফ্লাই। বন্ধুরা, এখানেও এই প্রশ্নটি আসে, ক্লাস 3 ইংলিশ টেক্সট বুকটির নাম কি? তো উত্তর হবে বাটারফ্লাই। বন্ধুরা, এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে করা হয়ে থাকে তা হচ্ছে যে ক্লাস 3 ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই এর কভার অ্যান্ড ইলিস্ট্রেশন কে করেছেন? অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে ক্লাস 3 ইংলিশ টেক্সট বুকটির অলঙ্কার কে করেছেন। তো বন্ধুরা মনে রাখবেন, ক্লাস 3 ইংলিশ টেক্সট বুকটির অলঙ্কার করেছেন দেবব্রত ঘোষ। হ্যাঁ বন্ধুরা, দেবব্রত ঘোষ। এই প্রশ্নটি 2017 সালের একজন ক্যান্ডিডেটকে করা হয়েছিল, উনি কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি। তো মনে রাখবেন, ক্লাস 3 ইংলিশ টেক্সট বুকটির যে অলঙ্কার করেছিলেন কভার অ্যান্ড ইলিস্ট্রেশন, সে হচ্ছে দেবব্রত ঘোষ। চলুন পরের প্রশ্ন যাওয়া যাক। দেখুন, হ্যাজ এর ব্যবহার কোন ক্লাস থেকে শুরু হয়েছে? বন্ধুরা মনে রাখবেন, এর পূর্বের যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে বলা হয়েছিল যে দিস আর দ্যাটের ব্যবহার কোন ক্লাস থেকে শুরু করা হয়েছে। তো বন্ধুরা, ওই উত্তরটি ছিল দ্বিতীয় শ্রেণী থেকে। এখানে যে প্রশ্নটি করা হয়েছে হ্যাজের ব্যবহার কোন ক্লাস থেকে শুরু হয়েছে, তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে তৃতীয় শ্রেণী থেকে। বন্ধুরা দেখুন, 2017 সালের এই যে পিডিএফগুলি রাখা রয়েছে এবং সেখান থেকেই একটি ছোট ছোট অংশ করে পাট করে আপনাদেরকে ভিডিওগুলি আপলোড করা হচ্ছে। এই প্রশ্নগুলি কিন্তু 2017 সালের কিংবা 2014 সালের যারা একসঙ্গে ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককেই জিজ্ঞাসা করা হয়েছে এবং অনেক কষ্ট করে এই প্রশ্নগুলি কালেকশন করা হয়েছে। তাই আপনারা অতি অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে দেখে যান, আপনাদেরকেও জিজ্ঞাসা করা হবে। তাহলে বন্ধুরা মনে রাখবেন, হ্যাভেজের ব্যবহার শুরু হয়েছে তৃতীয় শ্রেণী থেকে এবং দিস ও দ্যাটের ব্যবহার শুরু হয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে। চলুন পরের প্রশ্নে যাওয়া যাক। ইংরেজিতে অ্যানিম্যাল মিটিং নামে একটি গল্প রয়েছে, বলুন তো সেটি কোন ক্লাসে আছে? বন্ধুরা, এই প্রশ্নটি করা হয়েছিল। তো দেখুন প্রশ্নটিতে কি বলা হয়েছে যে ইংরেজিতে অ্যানিম্যাল মিটিং নামে একটি গল্প রয়েছে, বলুন তো সেটি কোন ক্লাসে আছে? তো বন্ধুরা আপনারা মনে রাখবেন যে এখানে যে উত্তরটি হবে তা হচ্ছে ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীতে রয়েছে অ্যানিম্যাল মিটিং নামে একটি গল্প। এছাড়াও ক্লাস 3তে আরেকটি গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে মাই ফ্রেন্ডস, যেখানে মিমি, ভলু এবং এদের কিছু ক্যারেক্টার রয়েছে। তো আপনাদেরকে কিন্তু ক্লাস 3 এবং ক্লাস 4-এর যে বাটারফ্লাই টেক্সট বইটি রয়েছে ওই বইয়ের কিন্তু ভিতরে কি কি রয়েছে তা অতি অবশ্যই অল্প হলেও জেনে যেতে হবে। তবে বন্ধুরা আপনারা এই ভিডিওগুলি দেখতে থাকুন। ক্লাস 3, 4 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত ইংলিশ টেক্সট বুকে কী কী রয়েছে আমি প্রতিটা ভিডিও আপলোড করব এবং অল্প অল্প করে আপনাদেরকে প্রবাহিত করে দেবো। তারপরে আপনাদের এর থেকে আর কোনো বই দেখার প্রয়োজন নেই। যেভাবেই প্রশ্ন করুক না কেন স্যাররা, আপনারা একদম নিঃসন্দেহে উত্তর দিতে পারবেন। তো মনে রাখবেন যে ক্লাস 3তে যে দুটি গুরুত্বপূর্ণ গল্প অর্থাৎ এখানে বলা হলো, একটি হচ্ছে অ্যানিম্যাল মিটিং এবং আরেকটি হচ্ছে মাই ফ্রেন্ডস। বন্ধুরা, এই অ্যানিম্যাল মিটিং সম্পর্কে একটু আপনাদেরকে জেনে যেতে হবে। পরবর্তী সময়ে যখন আমি এই গল্পগুলি নিয়ে আলোচনা করব, অতি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে এর বিষয়বস্তুটা কি রয়েছে। তো মনে রাখবেন, ইংরেজিতে অ্যানিম্যাল মিটিং নামে
যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে ক্লাস 3-তে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে মাই ফ্রেন্ডস। চলুন পরের প্রশ্ন দেখা যাক। ওয়ান অ্যানাদার এটি কোন প্রোনাউনের উদাহরণ? বন্ধুরা দেখুন, প্রোনাউন কিন্তু 8 প্রকার। তার মধ্যে এখানে যেটি চাওয়া হচ্ছে যে ওয়ান অ্যানাদার এটি কোন প্রোনাউনের উদাহরণ। তো সঠিক উত্তরটি হবে, মনে রাখবেন, রিসাইপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। অর্থাৎ ওয়ান অ্যানাদার এটি হচ্ছে রিসাইপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। এছাড়াও রিসাইপ্রোকাল প্রোনাউনের উদাহরণ আরেকটি আছে, সেটি হচ্ছে ইচ আদার। বন্ধুরা মনে রাখবেন, ওয়ান অ্যানাদার এবং ইচ আদার এই দুটি হচ্ছে রিসাইপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। বন্ধুরা প্রোনাউন হচ্ছে 8 প্রকার। যদি আপনাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে কোনো ভিডিওর প্রয়োজন হয় অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ পার্ট অফ স্পিচ ক্লাস 3 থেকেই শুরু হয়েছে এবং আমরা ছোট থেকেই জেনে আসছি পার্ট অফ স্পিচ 8 প্রকার। এবং আশা করি আপনারা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই যে পার্ট অফ স্পিচ রয়েছে ওই সম্পর্কে আপনারাও অবগত আছেন। এবং যদি মনে হয় যে এই সম্পর্কে সমস্ত ডিটেলস ভিডিও প্রয়োজন অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবুও আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে যেহেতু প্রোনাউনের কথা বলা হয়েছে, এই প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তো সেগুলি কি কি? 1 নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমপ্যাথেটিক প্রোনাউন, 3 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 4 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 নম্বর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, 6 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 7 নম্বর হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন এবং 8 নম্বর হচ্ছে রিসাইপ্রোকাল প্রোনাউন। এখানে যে উদাহরণটি চাওয়া হয়েছে ওয়ান অ্যানাদার এটি কোন প্রোনাউনের উদাহরণ? এটি হচ্ছে রিসাইপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। বন্ধুরা এই যে 8 প্রকার প্রোনাউন আমি বললাম, এখানে প্রতিটা প্রোনাউনের উদাহরণ কী হবে তা কিন্তু আপনাদেরকে অবশ্যই জেনে রাখতেই হবে। তো বন্ধুরা চলুন পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। দেখুন কি বলা হয়েছে, রিলেটিভ ও ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে কি পার্থক্য রয়েছে আপনি বুঝিয়ে দিন। দেখুন বন্ধুরা এই প্রশ্নটি খুবই ভাইটাল। এই যে একটু আগে বলা হলো 8 প্রকার প্রোনাউন, তার মধ্যে দুটি প্রোনাউন রয়েছে, একটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন ও আরেকটি হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটি বুঝিয়ে দিতে বলছে। তো বন্ধুরা দেখুন, আগে আপনাদেরকে দুটি উদাহরণ দিই। প্রথমে যে উদাহরণটি দেওয়া হবে সেটি হচ্ছে হু আর ইউ। হু আর ইউ এটার মানে হচ্ছে তুমি কে। বন্ধুরা দেখুন এখানে হু এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ সেটি বলছি। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আই নো দ্য বয় হু কেম হেয়ার। দেখুন এখানে দুবার হু ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে হু আর ইউ অর্থাৎ তুমি কে, এবং দ্বিতীয় বাক্যে আই নো দ্য বয় হু কেম হেয়ার। দেখুন বন্ধুরা এখানে প্রথম বাক্যে যে হুটি ব্যবহার করা হয়েছে এটি প্রশ্ন তৈরি করা হচ্ছে। হু আর ইউ মানে তুমি কে, অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তাই এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং আই নো দ্য বয় আমি সেই ছেলেটিকে চিনি বা জানি, হু কেম হেয়ার যে এখানে এসেছিল। দেখুন এই যে হু, এই হুটা হচ্ছে কিন্তু রিলেটিভ প্রোনাউন। এখন এদের মধ্যে প্রধান পার্থক্যটি কী? বন্ধুরা মনে রাখবেন, এই হু যখন কোনো সেন্টেন্সের প্রথমে বসবে এবং প্রশ্ন তৈরি করবে তখন সেটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং এই হুইচ, দ্যাট প্রভৃতি WH ওয়ার্ডগুলি যখন কোনো সেন্টেন্স বা বাক্যের মাঝে বসে দুটি ওয়ার্ডের মধ্যে রিলেশন তৈরি করবে তখন সেটি হবে রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ একটি কথা আপনারা মনে রাখবেন, যদি এই প্রশ্নটি করা হয় রিলেটিভ ও ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে কী পার্থক্য রয়েছে, তখন আপনাকে সংক্ষেপে বলতে হবে যে স্যার WH ওয়ার্ড যেগুলি হু, হুইচ, দ্যাট প্রভৃতি যে ওয়ার্ডগুলি অর্থাৎ লিঙ্কারগুলি রয়েছে, এরা যদি কোনো সেন্টেন্স বা বাক্যের প্রথমে বসে কোনো প্রশ্ন তৈরি করে তাহলে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং এই হু, হুইচ, দ্যাট প্রভৃতি ওয়ার্ডগুলি যখনই কোনো সেন্টেন্স বা বাক্যের মাঝে বসে দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ তৈরি করে তখন সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন।
আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি পার্ট অফ স্পিচ নিয়ে আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এইগুলিকে অল্প অল্প করে প্রতিটা পার্ট অফ স্পিচ ধরে ধরে এবং উদাহরণ কী হবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা চলুন পরবর্তী প্রশ্নে। আমি একটি পাখি দেখছি। বন্ধুরা এই প্রশ্নটি আমি যেখানে ইন্টারভিউ দিয়েছিলাম তার ঠিক আগের টেবিল অর্থাৎ 41 নম্বর টেবিলে এটি করা হয়েছিল। বন্ধুরা 39 নম্বরের টেবিলে এটি করা হয়েছিল। আমি একটি পাখি দেখছি, তো এটির টেন্স কি হবে? বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আপনাদের টেন্স সম্পর্কে অবগত রয়েছেন। যদি টেন্স সম্পর্কে কোনো ভিডিও প্রয়োজন হয়, ইংলিশে যে কোনো ভিডিওর প্রয়োজন হলে আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি টেন্স সম্পর্কেও আপনাদের অল্প করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে বলে রাখি, আমি একটি পাখি দেখছি, এটি কিন্তু সেই ক্যান্ডিডেট উত্তর দিয়েছিল যে আই এম সিইং আ বার্ড। বন্ধুরা এটি ভুল উত্তর। এখানে ওই স্যারই উত্তরটি লাস্টে বলে দিয়েছিল, সঠিক উত্তরটি হবে আই সি আ বার্ড। দেখুন, আমি একটি পাখি দেখছি, মনে হচ্ছে দেখিতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তবুও কিন্তু এখানে সঠিক উত্তরটি হবে আই সি আ বার্ড অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বন্ধুরা এই প্রশ্নটি খুবই ভাইটাল। আমি একটি পাখি দেখিতেছি, উত্তর হবে না যে আই এম সিইং আ বার্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এটি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান ফর্ম, অবজেক্ট প্লাস আদার্স। তাই সঠিক উত্তরটি হবে আই সি আ বার্ড, মনে রাখবেন। চলুন পরের প্রশ্নটি খুবই ভাইটাল প্রশ্ন করা হয়েছিল। দেখুন, TLM এর আগে কি নাম ছিল? বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, TLM এর আগে কি নাম ছিল? তো মনে রাখবেন যে TLM এর আগে যে নামটি ছিল সেটি হচ্ছে LTM। হ্যাঁ বন্ধুরা, LTM মনে রাখবেন। দেখুন, TLM এর ফুল ফর্ম আমরা সবাই জানি যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। TLM এর ফুল ফর্ম কি বন্ধুরা? টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। বন্ধুরা আগে ছিল LTM, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। তো বন্ধুরা মনে রাখবেন, এই যে TLM এটি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক এবং LTM এটি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। বন্ধুরা এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছিল যে TLM এর আগে কী নাম ছিল এবং TLM এর সঙ্গে LTM এর কী পার্থক্য। তো মনে রাখবেন যে LTM লার্নিং টিচিং ম্যাটেরিয়াল এটি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক এবং যেটি TLM এটি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। TLM এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং LTM এর ফুল ফর্ম হচ্ছে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরের প্রশ্নটি দেখা যাক। আই নিড ইউ, ভয়েস চেঞ্জ। বন্ধুরা এটি একজনকে করা হয়েছিল, আই নিড ইউ, এটির ভয়েস চেঞ্জ কী হবে? তো দেখুন বন্ধুরা, সরাসরিভাবেই হয়তো আপনাকে বোর্ডে লিখে দিতে বলতে পারে কিংবা মুখেও বলতে পারে যে আই নিড ইউ ভয়েস চেঞ্জ কী হবে। বিশেষ করে যারা HS পাস করেছেন এবং ইংলিশে অনার্স রয়েছে তাদের জন্য প্রশ্নটি খুবই ভাইটাল, আই নিড ইউ ভয়েস চেঞ্জ। তো বন্ধুরা এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রথমকার টেন্সটি রয়েছে, তো এটির ভয়েস চেঞ্জ হবে ইউ আর নিডেড টু মি। বন্ধুরা মনে রাখবেন, এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে ইউ আর নিডেড বাই মি করে দেয় অনেক ক্ষেত্রে, কিন্তু বাই মি হবে না। স্যাররা এখানে সঠিকটি জানতে চাই, ইউ আর নিডেড টু মি, এখানে বাই হবে না। নো, তারপরে নিড, তারপরে বিলং, এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে সর্বদাই টু বসে, বাই কিন্তু বসে না। ওকে, চলুন তারপরের প্রশ্নটিতে যাওয়া যাক। দেখুন, APJ আব্দুল কালামের একটি ইংলিশ বইয়ের নাম বলুন। তো বন্ধুরা মনে রাখবেন, দ্য উইংস অফ ফায়ার। দ্য উইংস অফ ফায়ার এটি লিখেছিলেন APJ আব্দুল কালাম। এই APJ আব্দুল কালাম সম্পর্কে দু এক কথা আপনাদেরকে জানিয়ে রাখি। উনি 2002 থেকে 2007 সালে ভারতের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 2002 থেকে 2007 সাল পর্যন্ত। এবং APJ আব্দুল কালাম দ্য উইংস অফ ফায়ার এটি হচ্ছে তার অটোবায়োগ্রাফি এবং আত্মজীবনী। উনি এই যে উইংস অফ ফায়ার এই বইটি লিখেছেন এবং সেখানে তার যে ফ্যামিলি ডিটেলস তার তিনি এই বইয়ের মাধ্যমেই এক্সপ্রেস করেছেন এবং আমরা এই বই থেকে অনেক কিছু জানতে পারি। যাদের ইংরেজিতে অনার্স রয়েছে তাদের কিন্তু বিভিন্ন রকম যে রাইটার এবং তাদের কিছু বইয়ের নাম এবং ওই বই সম্পর্কে কিছু আইডিয়া অবশ্যই রাখতে হবে। চলুন আজকে শেষ প্রশ্নটি দেখে নেওয়া যাক।
ইংরেজি পড়াতে গিয়ে আপনি কোন টিএলএম ইউজ করবেন? তো দেখুন, এই প্রশ্নটিও খুব ভাইটাল। ক্লাস 5-এর পর অবশ্যই সব স্টুডেন্টরা অনেকটা বড়, তাদের এত ইংরেজি পড়াতে গিয়ে কোনো টিএলএমের প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু 1 থেকে 5 এবং তারা খুবই ছোট, তাই তাদেরকে ইংরেজি পড়াতে গিয়ে খুব সহজ কিছু টিএলএম ইউজ করতে হবে। তো এখানে প্রশ্নটি করা হয়েছে যে ইংরেজি পড়াতে গিয়ে আপনি কোন টিএলএম ইউজ করতে পারেন। তো সঠিক উত্তরটি হবে যে স্যার, আমি যেহেতু বাচ্চাদের পড়াবো, তাই যদি ক্লাস 1-এ পড়াই তাহলে তাদের ক্ষেত্রে ABCD যে অক্ষরগুলি রয়েছে ইংরেজিতে লেটারগুলি, সেগুলি অর্থাৎ বাজারে কিনতে পাওয়া যায়। আমি কিছু খেলনা ওই টাইপের প্লাস্টিকের কিনে নিয়ে তাদেরকে হাতে দেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে ওইগুলিকে অক্ষরগুলি চেনানোর চেষ্টা করব এবং পরবর্তী সময়ের ওই অক্ষরের সঙ্গে মিলিয়ে অর্থাৎ লেটারগুলি মিলিয়ে তাদেরকে বইয়ের মাধ্যমে ঢোকানোর চেষ্টা করব। এবং আমি যদি ক্লাস 2-তে পড়াতে যাই তাহলে যেমন ওখানে রয়েছে দিস ও দ্যাটের ব্যবহার, এই দিস এবং দ্যাটের ব্যবহার হিসেবে দুটি আলাদা আলাদা পিকচার, অর্থাৎ একটিতে দিস কাছের কোনো একটা প্রাণী এবং একটিতে দ্যাট দূরের কোনো একটা প্রাণী, তীরচিহ্ন দিয়ে ছবি এঁকে সেটি যদি তাদেরকে হাতে দেওয়া যায় তাহলেও তাদেরকে বুঝিয়ে দেওয়া যাবে যে ওই প্রাণীটি অনেক দূরে রয়েছে, ওটির ক্ষেত্রে দ্যাট হবে, এবং এই প্রাণীটি অনেক কাছে রয়েছে, এটির ক্ষেত্রে দিস হবে। এইভাবে তাদেরকে আমি কিছু টিএলএমের মাধ্যমে খুব সহজভাবে পাঠদান করতে পারবো। তো বন্ধুরা, বলে রাখি, এই যে ক্লাসগুলি আপলোড করা হচ্ছে এগুলি আপনারা প্রতিনিয়ত ফলো করতে থাকুন, দেখবেন আপনাদের ইন্টারভিউ প্রস্তুতিকে খুব সুন্দরভাবে গড়ে তুলবে। বন্ধুরা, বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আরেকটু গুরুত্বপূর্ণভাবে কিছু আপনাদেরকে জানিয়ে রাখি, এই পার্ট অফ স্পিচ নিয়ে অনেক প্রশ্ন স্যাররা কিন্তু করে। যেমন পার্ট অফ স্পিচ 8 প্রকার। প্রথমেই যে ফাংশনটা রয়েছে যেমন হচ্ছে নাউন। এই নাউন হচ্ছে ইংরেজিতে 5 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রোনাউনগুলি তো আপনাদেরকে বলে দেওয়া হলো। এছাড়াও অ্যাডজেক্টিভ হচ্ছে 8 প্রকার। প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বন্ধুরা, এই যে 8 প্রকার বলা হলো, এর ডিটেলস কিন্তু একটি করে উদাহরণ অতি অবশ্যই আপনাদেরকে জেনে যেতে হবে। যদি আপনাদের এই পার্ট অফ স্পিচ এবং টেন্স বা ভয়েস চেঞ্জ যে কোনো ধরনের ভিডিওর প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়া হবে। আজকের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, এখানেই শেষ করলাম। তার জন্য এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।